গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের আগুনের পরশনবী পর্ব ২। আলম একটা রিকশা নিল, বুড়ো রিকশাওয়ালা। ভারী রিকশা টানতে কষ্ট হচ্ছে, তবু প্যাডেল করছে প্রাণপণে। সায়েন্স ল্যাবরেটরির মোড়ে একটা বরযাত্রীর দল দেখা গেল। নতুন বর বিয়ে করে ফিরছে। বিশাল একটা সাদা গাড়ি মালা দিয়ে সাজানো। ট্রাফিক সিগন্যালে আটকে পড়ায় গাড়ি থেমে আছে। আশেপাশে সবাই কৌতূহলী হয়ে দেখতে চেষ্টা করছে বর বউকে। আলমের মনে হলো, দেশ যখন স্বাধীন হবে তখন কি এই ছেলেটি একটু লজ্জিত বোধ করবে না? যখন তার যুদ্ধে যাবার কথা তখন সে গিয়েছে বিয়ে করতে। আজ রাতে কি সত্যি সত্যি কোনো ভালোবাসার কথা এই মেয়েটিকে বলতে পারবে? সিগন্যাল পেরিয়ে বরের গাড়ি চলতে শুরু করেছে। বর একটা রুমালে মুখ ঢেকে রেখেছে। বিয়ে হয়ে যাবার পর সাধারণত বররা রুমালে মুখ ঢাকে না। এই ছেলেটি ঢাকছে কেন? সে কি নিজেকে লুকাবার চেষ্টা করছে? দুঃসময়ে বিয়ে করে ফেলায় সে কি লজ্জিত? জুন মাসে ইয়াদনগরে নদী পার হবার সময় এরকম একটা বরযাত্রীর সঙ্গে দেখা হয়েছিল। ১০-১২ জনের একটা দল, দুটি নৌকায় বসে আছে। সবার চেহারাই কেমন অস্বাভাবিক, জবুথবু হয়ে বসে আছে। বর ছেলেটি শুটকো মতো, তাকে লাগছে উদ্ভ্রান্তের মতো। এরা লগিতে নৌকা বেঁধে বসে আছে চুপচাপ। আলমদের দলে ছিল রহমান। সে সব সময় বেশি কথা বলে। বরযাত্রী দেখে হাসি মুখে বলল, কি বিয়ে করতে যান? সাবধানে যাবেন, লঞ্চে করে মিলিটারি চলাচল করছে। ঘন ঘন পাকিস্তান জিন্দাবাদ বলবেন। নওশা পাগড়ি পরিয়ে নৌকার গলিয়ে বসিয়ে রাখলে কেউ কিছু বলবে না। বরযাত্রী দল থেকে কেউ একটা কথাও বলল না। একজন বুড়ো শুধু বিড়বিড় করতে লাগল। বর ছেলেটি কর্কশ গলায় তাকে ধমক দিলে, চুপ করেন। অত্যন্ত রহস্যময় ব্যাপার। কিছুক্ষণের মধ্যে জানা গেল এরা কোণে নিয়ে ফিরছিল। বড় নদী ছেড়ে ছোট নদীতে ঢোকার সময় মিলিটারিদের একটা লঞ্চ এদের থামায়। কোণে এবং কোণের ছোট বোনকে উঠিয়ে নিয়ে চলে যায়। ছোট বোনটির বয়স 11। আলম বলল, আপনারা কিছুই বললেন না? কেউ কোনো উত্তর দিল না। রহমান বলল, খামোখা এখানে নৌকা থামিয়ে বসে আছেন কেন? বাড়ি চলে যান। তারপর আবার ছেলের বিয়ের ব্যবস্থা করেন। বাংলাদেশে কি মেয়ের অভাব আছে? অভাব নাই। লোকগুলি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন কারোর কোনো কথাই তাদের মাথায় ঢুকছে না। আলম জিগাতলায় পৌঁছালো বিকেল 4টায়। বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আকাশ মেঘে মেঘে কালো, অন্ধকার হয়ে আছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি খুঁজতে হবে। খুঁজে পাওয়া যাবে কিনা কে জানে। সময় অল্প, কারফুর আগেই ফিরতে হবে। বাড়ি খুঁজে পাওয়া গেল সহজেই। জিগাতলা ট্যানারির ঠিক সামনে, ৩৩ নম্বর বাড়ি। দোতলা দালানের উপরের তলায় থাকেন নজিবুল ইসলাম আখন্দ, কন্ট্যাক্ট পয়েন্ট। দোতলায় উঠে আলমের বিস্ময়ের সীমা রইল না। বিশাল এক তালা চলছে বাড়িতে। দরজা জানালা সবই বন্ধ। তালার সাইজ দেখে মনে হচ্ছে এ বাড়ির বাসিন্দারা দীর্ঘদিনের জন্য বাইরে গেছে এবং সম্ভবত আর ফিরবে না। একতলায় অনেকক্ষণ ঝাঁকাঝাঁকি করবার পরে দরজা একটুখানি খুলল। ভয়ে সাদা হয়ে যাওয়া একটা মেয়ে বলল, কাকে চান? আখন্দ সাহেবকে, নজিবুল ইসলাম আখন্দ। উনি দোতলায় থাকেন, এখন নাই। কোথায় গেছেন? দেশের বাড়িতে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে গেছে। কবে গেছেন? ৩ দিন আগে। ওনার ছোট ভাই মারা গেছে দেশের বাড়িতে। ও আচ্ছা। মেয়েটি দরজা বন্ধ করে দিল।
এ তো একটা সমস্যায় পড়া গেল। আলম শুকনো মুখে বের হয়ে এলো। বাসায় ফিরল হেঁটে হেঁটে। ফোঁটা ফোঁটা বৃষ্টি। এর মধ্যে হাঁটতে ভালোই লাগছে। তার সারাক্ষণই মনে হতে লাগলো বাসায় পৌঁছে দেখবে সাদেক বিরক্তি মুখে অপেক্ষা করছে। পরদিনই কাজে নেমে পড়া যাবে। কাজকর্ম ছাড়া চুপচাপ বসে থাকাটা সহ্য হচ্ছে না। বারান্দায় উদ্বিগ্ন মুখে মতিন সাহেব দাঁড়িয়েছিলে। আলমকে দেখেই বললে, কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? আমি চিন্তায় অস্থির। একটু পরেই কারফিউ শুরু হয়ে যাবে। আলম সহজ স্বরে বলল, আমার কাছে কেউ এসেছিল? না, কেউ আসে নাই। ভিজতে ভিজতে এলে কোত্থেকে? গিয়েছিলে কোথায়? আলম কোনো জবাব না দিয়ে বসার ঘরে ঢুকে পড়লেন। বসার ঘরের সাজসজ্জার কিছু পরিবর্তন হয়েছে। সোফা একপাশে সরিয়ে একটা ক্যাম্প খাট পাতা হয়েছে। ক্যাম্প খাটে অচিন্ত্যকুমারের প্রথম কদম্ব। তার মানে শোবার জায়গাটার বদল হয়েছে। মতিন সাহেব ইতস্তত করে বললেন, আমার মেয়েরা চলে এসেছে, কাজেই তোমাকে বসার ঘরে নিয়ে এলাম। তোমার অসুবিধা হবে না তো? না, অসুবিধা কিসের? আমার বড় মেয়ে একটু ধরনের। মতিন সাহেব কথা শেষ করলেন না। মাঝপথে থেমে গেলেন। আলম বলল, আমার কোনো অসুবিধা নেই, আপনি চিন্তা করবেন না। মতিন সাহেব নিচু গলায় বললে, আলম, আরেকটা কথা, মানে আমাদের আরেকটা বাথরুম যে আছে ওইটিতে তুমি যাবে। ওইটি আমি পরিষ্কার করেছি। মানে প্রবলেমটা হলো, তোমাকে বলি প্রবলেমটা। আপনাকে প্রবলেম বলতে হবে না, আমার কোনো অসুবিধা নেই। আলম সিগারেট ধরিয়ে ক্যাম্প খাটে বসল। মতিন সাহেব হা হা করে উঠলেন, ভেজা কাপড়ে বিছানায় বসটা কেন? জামা কাপড় ছাড়ো, আমি তোমার জন্য শার্ট আর লুঙ্গি কিনেছি। থ্যাংক ইউ। 12-13 বছরের শান্ত চেহারার একটা মেয়ে উকি দিয়ে। এর নামই বোধ হয় অপলা। মতিন সাহেব বললেন, তোর আপাকে ডেকে আন, পরিচয় করিয়ে দে। মেয়েটি ভিতরে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এসে বলল, আপা আসবে না। মতিন সাহেব খুব লজ্জায় পড়ে গেলেন। আলম বলল, তোমার নাম অপলা? হ্যাঁ। কেমন আছো অপলা? ভালো। বসো। না, আমি বসব না। মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এরকম বাচ্চা মেয়ের চোখ এত তীক্ষ্ণ কেন? এদের চোখ হবে কোমল। আলম সিগারেট ধরালো। মেয়েটি এখনো তাকে মন দিয়ে লক্ষ্য করছে। কেন করছে কে জানে। অপলা চোখ ফিরিয়ে নিল, শীতল গলায় বলল, আপনি প্রথম কদম ফুল বইটার একটা পাতা ছিঁড়ে ফেলেছে। বই ছিঁড়লে আমি খুব রাগ করি। আর ছিঁড়ব না। পাতা মুড়বেন না, এটা আমার খুব প্রিয় বই। আলম হেসে ফেলল। রাত্রি সারাদিন খুব গম্ভীর ছিল। সন্ধ্যার পর আরও গম্ভীর হয়ে পড়ল। 7:45 থেকে 8টা পর্যন্ত বিবিসি বাংলায় খবর দেয়। সে খবর শুনবার জন্যও তার কোনো আগ্রহ দেখা গেল না। সবাইকে বলল তার মাথা ধরেছে। সুরমা অপলাকে জিজ্ঞাসা করলে, ওর কি হয়েছে? অপলা গম্ভীর হয়ে বলল, খুবুর সঙ্গে ঝগড়া হয়েছে। সুরমা খুবই অবাক হলে, রাত্রি কারুর সঙ্গে ঝগড়া করার মেয়ে দাও, সে সব কিছুই নিজের মনে চেপে রাখে। সুরমা বললেন, কি নিয়ে ঝগড়া হলো? জানি না কি নিয়ে। ফুবু ওকে আলাদা করে ডেকে নিল। এতক্ষণ এ কথা বলিসনি কেন? মনে ছিল না। মনে ছিল না মানে? আপা আমাকে কিছু বলতে মানা করেছে। অপলা গল্পের বইয়ে মাথা ডুবিয়ে ফেলল। মার কোনো কথাই আসলে তার মাথায় ঢুকছে না। তার বিরক্ত লাগছে। কোনো একটা গল্পের বই শুরু করলে অন্য কিছু তার আর ভালো লাগে না। যে গল্পের বইটি সে নিয়ে বসেছে তার নাম আলোর পিপাসা। এ বইটি সে আগেও বেশ কয়েকবার পড়েছে। প্রতিটি লাইন তার মনে আছে। তবু পড়তে ভালো লাগছে। অপলার বয়স 13। রোগা বলে
তাকে বয়সের তুলনায় ছোট মনে হয়। এটা তার খুব খারাপ লাগে। ১৩ বছর বয়সটা তার পছন্দ না। যুদ্ধ শুরু হবার আগে তাদের যে প্রাইভেট মাস্টার ছিল তাকে একদিন সে বলেছে, স্যার, আমার বয়স ১৫, বেশি বয়সে পড়ালেখা শুরু করেছি তো, এই জন্যে ক্লাস 8-এ পড়ি। ছোটবেলায় খুব অসুখে বিসুখে ভুগতাম। পড়াশোনা শুরু করতে এই জন্যই দেরি হয়ে গেল। অপলার এ জাতীয় কথাবার্তা জানাজানি হয়ে যাওয়ায় খুব ঝামেলা হয়েছিল। সুরমা শুধু বকাবকি করেই চুপ থাকেননি, চর বসিয়ে দিয়েছিলেন। প্রাইভেট মাস্টারটিকে বদলে দিয়ে বুড়ো ধরনের একজন টিচার রাখলেন। এ জাতীয় ঝামেলা অপলা প্রায় তৈরি করে। কয়েকদিন আগেই একটা হলো। কে এক উপন্যাস পড়ে তার খুব ভালো লেগেছে। উপন্যাসের নায়িকার নাম মনিকা। সে মনিকার নাম কেটে সমস্ত বইতে নিজের নাম বসিয়েছে। এ নিয়েও মা ঝামেলা করেছেন। তিনি সাধারণত বইটই পড়েন না। অপলা কেন নায়িকার নামের জায়গায় নিজের নাম বসিয়েছে সেটা জানবার জন্যই বইটি পড়লেন এবং রাগে তার গা জ্বলে গেল। কারণ উপন্যাসের নায়িকা মনিকা ৩টা ছেলেকে একসঙ্গে ভালোবাসে। ছেলেগুলি সুযোগ পেলেই তাকে জড়িয়ে ধরে। মনিকা কোনো বাধা দেয় না। এর মধ্যে একটি ছেলে বেশি রকমের সাহসী। সে শুধু গায়ে হাত দিতে চায়। মনিকা তার এই স্বভাব সহ্যই করতে পারে না। তবু তাকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। ভয়াবহ ব্যাপার। অপলাকে নিয়ে সুরমার দুশ্চিন্তার শেষ নেই। তাকে তিনি তাকে তিনি চোখে চোখে রাখতে চান। নিজে স্কুলে গিয়ে দিয়ে আসেন, আবার নিয়ে আসেন। এখন স্কুল বন্ধ বলে এই ঝামেলাটা করতে হচ্ছে না। কিন্তু ওর কোনো টেলিফোন এলে তিনি আড়াল থেকে কথাবার্তা শুনতে চেষ্টা করেন। রাত্রিকে নিয়ে এরকম কোনো ঝামেলা হয়নি। রাত্রি যে বড় হয়েছে এটা সে কখনো কাউকে বুঝতেই দেয়নি। একবার শুধু খানিকটা অস্বাভাবিক আচরণ করেছিল। ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ে তখনকার ঘটনা। গরমের ছুটি চলছে। সে সময় সকাল 10টায় এক ছেলে এসে উপস্থিত। সে নাকি রাত্রির সঙ্গে পড়ে, সেলিম না। সুরমা অবাক হয়ে লক্ষ্য করলেন রাত্রি কেমন যেন অতিরিক্ত রকমের ব্যস্ত হয়ে পড়লেন। কথাবার্তা বলতে লাগলো উঁচু গলায়, শব্দ করে হাসতে লাগলো এবং একসময় মাকে এসে বলল, মা, ওকে আজ দুপুরে খেতে বলি, হলে থাকে, হলের খাবার খুব খারাপ। সুরমা ঠান্ডা গলায় বললে, অজানা অচেনা ছেলে দুপুরবেলায় এখানে খাবে কেন? ওকে যেতে বল। রাত্রি ঘাড় বাঁকিয়ে বলল, অচেনা ছেলে নয় তো মা, আমার সঙ্গে পড়ে। সুরমা শক্ত গলায় বললেন, ক্লাসের ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা দেবার জন্য দুপুরবেলায় বাসায় আসবে, এটা আমার পছন্দ না। ওকে যেতে বল। এটা আমি কি করে বলবো মা? যেভাবে বলার সেভাবে বল। রাত্রি চোখ মুখ লাল করে কথাটা বলতে গেল এবং বলে এসে সমস্ত দিন কাটল। সুরমা কিছুই বললেন না। কারণ তিনি জানেন এই সাময়িক আবেগ কেটে যাবে। এখানে তাকে শক্ত হতেই হবে। ছেলেটাকে যদি তিনি খেতে বলতেন, সে বারবার ঘুরে ঘুরে এ বাড়িতে আসত। রাত্রির মতো একটা মেয়ের সঙ্গে গল্প করার লোভ সামলানো কঠিন ব্যাপার। মেয়ে হয়েও সুরমা তা বুঝতে পারে। বারবার আসা যাওয়া হলে একটা ঘনিষ্ঠতা হতো। এ বয়সের কাঁচা আবেগের ফল কখনো শুভ হয় না। সুরমা ভেবে পেলেন না রাত্রি তার ফুবুর সঙ্গে কি নিয়ে ঝগড়া করবে। তার ফুবুকে সে খুবই পছন্দ করে। তাদের যে সম্পর্ক, সেখানে ঝগড়া হবার সুযোগ কোথায়? নাসিমাকে একটা টেলিফোন করা যেতে পারে, কিন্তু তার আগে রাত্রির সঙ্গে কথা বলা দরকার। কিন্তু রাত্রি কি কিছু বলবে? সুরমা অস্বস্তি নিয়ে উঠে দাঁড়ালে। রাত্রি চুল আঁচড়াচ্ছিল। মাকে দেখে অল্প হাসল। সুরমা মনে মনে ভাবলেন, এই মেয়েটি সত্যি কি আমার আমার মায়াবতী এমন মায়াবতী একটা মেয়ের জন্ম দেবার ভাগ্য আমার কি করে হয়? সুরমা বললেন, আয় চুল বেঁধে দি। আস্তে করে বাঁধবে মা, তুমি এত শক্ত করে বাঁধো যে মাথা ব্যথা করে। রাত্রি মাথা পেতে দিই। তিনি চিরুনি টানতে টানতে বললেন,
নাসিমার সঙ্গে নাকি তোর ঝগড়া হয়েছে? ঝগড়া হবে কেন? অপলা বলছিল। অপলা তো কত কিছুই বলে। ঝগড়া হয়নি তাহলে? না, কি যে বলো তুমি মা, আমি কি ঝগড়া করবার মেয়ে? সুরমা শান্ত গলায় বললে, তার মানে কি এই যে অন্য কোনো মেয়ে হলে ঝগড়া করত? রাত্রি হেসে ফেলল, কোনো উত্তর দিল না। সুরমা বললেন, নাসিমা তোকে কি বলেছিল? তেমন কিছু না। সুরমা আর কিছু জিজ্ঞেস করলেন না, কারণ তিনি জানেন জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, কোনো জবাব পাওয়া যাবে না। রাত্রি বসে আছে মাথা নিচু করে। মেয়েটা প্রতিদিনই কি সুন্দর হচ্ছে। সুরমার সূক্ষ্ম একটা ব্যথা বোধ হল। রাত্রি মৃদুস্বরে বলল, ওই ছেলেটি কে মা? কোন ছেলে? আমাদের বসার ঘরে যে ছেলেটি আছে। তোর বাবার দুঃসম্পর্কের ভাগ্নে হয়, আমি ঠিক জানি না। কথাটা তো তুমি মিথ্যে বললে। আমি শুনেছি সে বাবাকে মতিন সাহেব বলছি। সুরমা ঝাঁঝালো স্বরে বলল, আমি জানি না সে কে। এটাও তো মা ঠিক না। তুমি কোনো কিছু না জেনে শুনে একটা ছেলেকে থাকতে দিবে না। তোমার স্বভাবের মধ্যে এটা নেই। সুরমা কিছু বললেন না। রাত্রি বলল, আমি কারোর সঙ্গে মিথ্যা কথা বলি না। কেউ যখন আমার সঙ্গে মিথ্যা কথা বলে আমার ভালো লাগে না। সুরমা থেমে বললে, ছেলেটি ঢাকায় একটা গেরিলা অপারেশন চালানোর জন্য এসেছে। তোর বাবা জুটিয়েছে, বুধবার পর্যন্ত থাকবে। এর বেশি কিছু আমি জানি না। রাত্রি কিছু বললে না। এটা এক ধরনের বড় খবর, সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা ব্যাপার। কিন্তু রাত্রির কোনো ভাবান্তর হল না। সে যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। নাসিমাদের বাসার টেলিফোন লাইনে কোনো একটা গণ্ডগোল আছে। টেলিফোন করলেই অন্য এক বাড়িতে চলে যায়। বুড়ো মতো এক ভদ্রলোক বলেন, ডক্টর খয়ের সাহেবের বাড়ি? কাকে যা? আজ ভাগ্য ভালো, টেলিফোনে নাসিমাকে পাওয়া না। সুরমা বললেন, রাত্রির সঙ্গে নাকি তোমার ঝগড়া হয়েছে? অপলা বলছিল, ঝগড়া হয়নি ভাবি, যা বলার আমি বলেছি, ও শুধু শুনেছে। কি নিয়ে কথা? রাত্রির বিয়ের ব্যাপারে। ছেলের মা এসেছিলেন রাত্রির সঙ্গে কথা বলতে। রাত্রি পাথরের মতো মুখ করে বসে রইল। আমাকে তো এসব কিছু বলনি। বলার মতো কিছু হয়নি। আমার মেয়ের বিয়ে নিয়ে কথাবার্তা বলছো আর আমি কিছু জানব না? সময় হলেই জানবে, সময় হোক। ভাবি, রাত্রির জন্য আমি যে ছেলে আনব, সে ছেলে তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। রাত্রির ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার তো আর একটা মেয়ে আছে, ওর বিয়ে তুমি দিও। নাসিমা, বলো। এ সময় মেয়ের বিয়েটি নিয়ে কথা হোক আমি চাই না। মেয়ের বিয়ে আমি দেব সুসময়। সুসময়ের দেরি আছে ভাবি, ৬-৭ বছরের ধাক্কা। তাছাড়া তাছাড়া কি? এরকম সুন্দরী অবিবাহিতা একটা মেয়ে এ সময় কেউ ঘরে রাখছে না। গন্ডায় গন্ডায় বিয়ে হচ্ছে রোজ। 8-9-এ পড়া মেয়েদেরও বাবা মা পার করে দিচ্ছে। আমাদের নিচের তলার রকিব সাহেব কি বলছেন শোনো। সুরমা থমথমে গলায় বললেন, রকিব সাহেবের কথা অন্য একদিন শুনবে, আজ না। আজ আমার মাথা ধরেছে। রাত 11টা বাজে প্রায়। মতিন সাহেব জেগে আছেন এখনই। রেডিও অস্ট্রেলিয়া শোনা হয়নি। রাত্রিও জেগে আছে। রেডিও অস্ট্রেলিয়া ধরে দেবার দায়িত্ব তার। ফাইন টিউনিং সে খুব ভালো পারে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর রাতে মতিন সাহেব মেয়ের সঙ্গে মৃদুস্বরে কথা বলতে পছন্দ করে। কথা এক নাগারে তিনিই বলেন, অবিশ্বাস্য আজগুবি গল্প। রাত্রি কোনোটিতেই প্রতিবাদ করে না, হাসি মুখে শুনে যায়। আজ মতিন সাহেব এক পীর সাহেবের গল্প ফাঁদলেন। পীর সাহেবের বাড়ি যশোর। তিনি এখন কিছুদিনের জন্যে আছেন ঢাকায়। টিক্কা খানের মিলিটারি অ্যাডজুটেন্ট তাকে নিয়ে
গিয়েছিল ক্যান্টনমেন্টে। টিক্কা খান খুব বিনীতভাবে পীর সাহেবকে বললেন দোয়া করতে। উত্তরে পীর সাহেব বললেন, তোমাদের সামনে মহাবিপদ। তোমাদের একজনও এই দেশ থেকে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। 1,00,000 কবর উঠবে বাংলাদেশে। রাত্রি বলল, তুমি এ গল্প শুনলে কোত্থেকে? মতিন সাহেব বললেন, আমাদের ক্যাশিয়ার সাহেবের কাছে শুনলাম। উনি ওই পীর সাহেবের মুরিদ, নিজেও খুব সুফি মানুষ, বানানো গল্প বলার লোক না। মিলিটারি কি আর পীর ফকিরের কাছে যাবে বাবা? এমনিতে কি আর যাচ্ছে, ঠেলায় পড়ে যাচ্ছে। ঠেলায় পড়লে বাঘেও ধান খায়। এরকম একটা লেঙ্গি যে খাচ্ছে, তুই এখানে বসে কি করে? বুঝতে হলে ফ্রন্টে যেতে হবে। তবে 2-1 দিন অপেক্ষা কর, দেখ কি হয়। কি হবে? আজরাহা নেমে গেছে ঢাকা শহরে, কাকড়া বিছার দর। মিলিটারি কাঁচা খাওয়া শুরু করল। গেরিলারা ঢাকা এসেছে নাকি বাবা? আসবে না তো কি করবে? মার কোলে বসে থাকবে? ঢাকা ছেয়ে ফেলেছে। 2-1 দিনের মধ্যেই অপারেশন শুরু হবে। একবার অপারেশন শুরু হলে দেখবি সবকটা জেনারেলের আমাশা হয়ে গেছে। বদনা নিয়ে দৌড়াদৌড়ি করবে সবাই। রাত্রি হেসে ফেলল। বাবা এমন ছেলে মানুষে বিশ্বাস নিয়ে কথা বলেন যে বড় মায়া লাগে। মাঝে মাঝে রাত্রি ভাবতে চেষ্টা করে, এদেশে এমন কেউ কি আছে যে এই দেশকে তার বাবার চেয়ে ভালোবাসে? বাবা, কি? শুয়ে পড়ো বাবা, ঘুমাও। ঘুম হয় না রে মা, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। একদিন এই আতঙ্ক কেটে যাবে, আমরা সবাই নিশ্চিন্তে ঘুমাবো। মতিন সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি গলার স্বর অনেকখানি নিচে নামিয়ে বললেন, আমাদের বাসায় যে ছেলে আছে সে কে বলতো মা, দেখি তোর কেমন বুদ্ধি। রাত্রি চুপ করে রইল। মতিন সাহেব ফিসফিস করে বললেন, বলতে পারলে না, জানি পারবে না। ও হচ্ছে সাক্ষাৎ আজদাহা, আবাবিল পক্ষী, ছাড়কার করে দিবে। কিছু বুঝতে পারলি? পারছি। দেখে মনে হয়। আমার সঙ্গে এখনো দেখা হয়নি। কথা বলে দেখ, মনে হবে সাধারণ বাঙালি ঘরের ছেলে। উনি তো বাঙালি ঘরের ছেলেই বাবা। আরে না, ছেলেদের ছেলেদের ডিফারেন্স আছে না। এরা হচ্ছে সাক্ষাৎ আজদাহা। আজদাহাটা কি? মতিন সাহেব জবাব দিতে পারলেন না। আজদাহা কি সে সম্পর্কে তার ধারণা স্পষ্ট নয়। কথাটা তিনি অফিসে শুনেছেন, গেরিলা প্রসঙ্গে কে যেন বলছিল, তার খুব মনে ধরেছে। রাত্রি বলল, বাবা তুমি কি ইনার সঙ্গে ইনার কথা কাউকে বলেছ? আরে না, কি সর্বনাশ, কাউকে বলা যায় নাকি? তুমি তো পেটে কথা রাখতে পারো না বাবা, এই তো আমাকে বলে ফেললে। তিনি চুপ করে হয়ে গেলেন। রাত্রি বলল, ভালো করে মনে করে দেখো, কাউকে বলনি? না। তোমাদের ক্যাশিয়ার সাহেব, তাকেও না? না। বাবা ভালো করে ভেবে দেখো, জানাজানি হলে বিরাট বিপদ হবে। আরে না, তুই পাগল হলি নাকি? দুধ খাবে বাবা? সবার আগে 1 গ্লাস গরম দুধ খেয়ে এসো, ভালো ঘুম হবে। দুধ না, চা খেতে ইচ্ছা করছে। তোর মাকে না জানিয়ে 1 কাপ চা বানিয়ে দে। রাত্রি উঠে দাঁড়াল। আলম হকচকিয়ে গেল। প্রায় মাঝরাতে এমন একটা রূপবতী মেয়ে অসংকোচে তার সামনে চায়ের কাপ নামিয়ে রাখবে, এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। এই মেয়েটি রাত্রি, এটা বোঝা যাচ্ছে, কিন্তু তার কাণ্ডকারখানা বোঝা যাচ্ছে না। রাত্রি মৃদু স্বরে বলল, বাবার জন্য চা বানাতে হলো, আপনি জেগে আছেন তাই আপনার জন্যও বানালাম। ঠিক কি বললে ভালো হয় আলম বুঝতে পারল না। মেয়েটি চলেও যাচ্ছে না, তাকে কি বসতে বলা উচিত? কিন্তু এটি তার বাড়ি, তার বাড়িতে তাকে বসতে বলার কোনো মানে হয় না। আমি এ বাড়ির বড় মেয়ে, আমার নাম রাত্রি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন বলে আলম আরও অস্বস্তিতে পড়লেন। বোকার মতো একটা প্রশ্ন করা হয়েছে এবং মেয়েটি তা
পরিষ্কার বুঝতে পারছে, কারণ সে প্রশ্নটির কোনো জবাব দেয়নি। আলমের মনে হলো মেয়েটি একটু যেন হাসল। রাত্রি বলল, আপনি কি আমার উপর রাগ করেছিলেন? রাগ করব কেন? বিকেলে বাবা আপনার সঙ্গে পরিচয় করে দিতে চেয়েছিল, তখন আসিনি, সেজন্য। আরে না, ওইসব নিয়ে আমি ভাবিনি। আমার মন খারাপ ছিল তখন, তাই আসেনি। আমার ফুপুর উপর রাগ করেছিলাম। ও আচ্ছা, আপনি বোধহয় চাটা খাবেন না, দিন নিয়ে যা। না, আমি খাবো। আলম চায় চুমুক দিল। রাত্রি বলল, কিছু বলবেন না? কি বলবো? ভদ্রতা করে কিছু বলা, যেমন চাটা খুব ভালো হয়েছে, এই জাতীয়। রাত্রি হাসছে। আলম ধাঁধায় পড়ে গেল। এ বয়সে মেয়েদের সঙ্গে তার কথা বলার অভ্যেস নেই। খুবই অস্বস্তি লাগছে। সে বুঝতে পারছে তার গাল এবং কাল লাল হতে শুরু করেছে। ইচ্ছে করছে এ জায়গা থেকে কোনো মতে ছুটে পালিয়ে যেতে, এবং একই সঙ্গে মনে হচ্ছে এ মেয়েটি এক্ষুনি যেন চলে না যায়, যেন সে থাকে আরও কিছুক্ষণ। আলমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। রাত্রে বলল, যাই, আপনি শুয়ে পড়ো। আলম অনেক রাত পর্যন্ত চুপচাপ বসে রইল। অদ্ভুত এক ধরনের কষ্ট হতে লাগল তার। এ কষ্টের জন্ম কোথায় তা তার জানা নেই। রাত বাড়ছে, চারদিক চুপচাপ, বিদ্যুৎ চমকাচ্ছে। আবারও হয়তো ঝড় বৃষ্টি হবে। হোক, খুব হোক, সবকিছু ভাসিয়ে নিয়ে যাক। আলম বাতি নিভিয়ে দিল। আজ রাতেও ঘুম আসবে না, জেগে কাটাতে হবে। ঢাকা আসার পর থেকে এমন হচ্ছে। কেন হচ্ছে? আগে তো কখনো হয়নি। সে কি ভয় পাচ্ছে? ভালোবাসা, ভয়, ঘৃণা, এসব জিনিসের জন্ম কোথায়? তার পানির পিপাসা হলো, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। শরীফ সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। নিজের চোখে তিনি বিশ্বাস করতে পারছেন না। আলম বলল, কথা বলছো না কেন মামা? কেমন আছো? ভালো আছি। তুই কোত্থেকে? বেঁচে আছিস এখনো? আছে। বাসা অন্ধকার কেন? মামি কোথায়? দেশের বাড়িতে। তুই এখন কোনো প্রশ্ন করবি না। কিছুক্ষণ সময় দে, নিজেকে সামলা। শরীফ সাহেব সোফায় বসে সত্যি সত্যি বড় বড় নিঃশ্বাস নিতে লাগলেন। আলম বলল, বাসার সবাই ভালো? তুই বাসায় যাসনি? না। সরাসরি আমার এখানে এসেছিস? তাও না, ঢাকায় আছি কয়েকদিন ধরে। তোর কথা কিছুই বুঝতে পারছি না। ঢাকায় আমি একটা কাজ নিয়ে এসেছি মামা। আইসি। এখন বলো বাসার খবর। বাসার খবর তোকে কেন বলবো? তোর কি কোনো আগ্রহ আছে, না কোনো দায়িত্ব জ্ঞান আছে? বোন আর মাকে ফেলে চলে গেলি দেশ উদ্ধারে, ওদের কথা ভাবলি না? তোমরা আছো, তোমরা ভাববে। প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে নিজের পরিবারের জন্য। এই সাধারণ কথাটা তোরা কবে বুঝবি? আলম হেসে ফেলল। শরীফ সাহেব রেগে গেলেন। মানুষটা ছোটখাটো, ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি। যতটা না বয়স তার চেয়ে বুড়ো দেখাচ্ছে। মাথার সমস্ত চুল পেকে গেছে, মুখের চামড়ায় ভাঁজ পড়েছে। আলম বলল, মামা, বাসার খবর তো এখনো দিলে না, ওরা আছে কেনা? ভালোই। মার শরীর কেমন? শরীর ঠিকই আছে। শরীর একটা আশ্চর্য জিনিস, এটা ঠিকই থাকে। তোমার তো তাও ঠিক নেই মামা, বুড়ো হয়ে যাচ্ছ। তা হয়েছি, একা থাকি, রাতে ঘুমটুম হয় না। আমাদের বাড়িতে গিয়ে থাকলেই পারো। পাগল হয়েছিস? ওই বাড়ির উপর নজর রাখছে না? তুই যুদ্ধে গেছিস, সবাই জানে। তোর মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আর কোনো ঝামেলা করেনি? করতো, তোর বাবার জন্য বেঁচে গেলি। ভাগ্যিস সে মরবার আগে তমঘায়ে খিদমতটা পেয়েছিল। শরীফ সাহেব গায়ে সাত দিলে, জুতো পরলে। যাচ্ছ কোথায় মামা?
অফিসে। আর কোথায় যাব? তুই কি ভেবেছিলি যুদ্ধে যাচ্ছি? অফিস তো অফিস করছো তো ঠিক মতোই। করব না? তোর মতো কয়েকজন চ্যাংড়া ছড়া দুই একটা গুলি-টুলি করবে, আর এতেই দেশ স্বাধীন হয়ে যাবে? দিল্লি হুনুজ দুরান্ত, দুরাস্ত। তাছাড়া পলিটিক্যাল সলিউশন হয়ে যাচ্ছে। খুব হাই লেভেলে কথাবার্তা হচ্ছে। আমেরিকা চাপ দিচ্ছে। আমেরিকার চাপ কি জিনিস তোরা বুঝবি না। স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। আলম হাসতে লাগল। এই মামার সঙ্গে তার খুবই ভাব। একজন সৎ এবং সত্যিকার অর্থে ভালো মানুষ। তার একটা মাত্র দোষ, উল্টো তর্ক করা। আলমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। কিন্তু এই তিনি আবার পাকিস্তানি ভাব আছে এমন কারুর সঙ্গে কথা বলবার সময় এমন যুক্তি দিবেন যাতে মনে হবে সপ্তাহখানেকের মধ্যে দেশ স্বাধীন হচ্ছে। আলম, জি। তোর মার সঙ্গে দেখা করবি না? না। ভালো, লায়ক ছেলে তুই। যা ভালো মনে করিস তাই করবি। আমার এখানে থাকতে চাস? না। তোর কি ধারণা আমার এখানে উঠলেই তোকে আমি মিলিটারির হাতে ধরিয়ে দিব? তোমাদের কোনো ঝামেলায় ফেলতে চাই না। এসেছিস কি জন্য আমার কাছে? দেখতে এলাম। যা দেখার ভালো করে দেখে নে। 10 মিনিট সময়। 10 মিনিটের মধ্যেই বেরোব। আলম উঠে দাঁড়াল। শরীফ সাহেব বললেন, তুই কোথায় আছিস ঠিকানাটা রেখে যা। আলম উঠে দাঁড়াল। ঠিকানা দেওয়া যাবে না মামা। মাকে বলবে আমি ভালো আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি বললে বিশ্বাস করবে না। তুই মরে গেছিস এটা বললে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে, কিন্তু বেঁচে আছিস বললে বিশ্বাস করবে না। তুই এক কাজ কর, একটা কাগজে লেখ আমি ভালো আছি, তারপর সই দে, আজকের তারিখ দিবি। আলম লিখল, ভালো আছি মা। তারপর কিছুক্ষণ চুপ করে লিখল, শিগগিরই তোমাকে দেখতে আসব। দ্বিতীয় লাইনটা লিখে তার একটু খারাপ লাগতে লাগল। শিগগিরই তোমাকে দেখতে আসব, এই লাইনটিতে কোথায় যেন একটু বিষাদের ভাব আছে। দেখতে আসা হবে না এই কথাটি যেন এর মধ্যে লুকানো। শরীফ সাহেব গম্ভীর গলায় বললেন, একটা লাইন লিখতে গিয়ে বুড়ো হয়ে যাচ্ছিস দেখি, তাড়াতাড়ি কর। আলম কাগজটা মামার হাতে ধরিয়ে নিউ পল্টনে চলে এলো। বসবার ঘরে সাদেক তার জন্যে অপেক্ষা করছে। সাদেককে কেমন অচেনা লাগছে। ফর্সা, পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ। সে গোঁফ ফেলে দিয়েছে। লম্বা চুল ছিল, সেগুলি কেটেছে। জুতো জোড়াও চকচক করছে। আলম বলল, খোলস পাল্টে ফেলেছিস মনে হচ্ছে। ঢাকা শহরে ঢুকলাম এতদিন পর, সেজেগুজে ঢুকবো না? তুই ছিলি কোথায়? 1.5 ঘন্টা ধরে এক জায়গায় বসে আছি। আজ আসবি বুঝবো কি করে? আমি তো ভাবলাম প্রোগ্রাম ক্যান্সেল, সব বাতিল। ক্যান্সেল হওয়ার মতোই। কি বললি? রহমানের খোঁজ নেই। নো ট্রেস। নো ট্রেস মানে? নো ট্রেস মানে নো ট্রেস। সে আমার সঙ্গেই ঢাকায় ঢুকেছে। তারপর যেখানে যাবার কথা সেখানে যায়নি। কোথায় আছে তাও কেউ জানে না। একগাদা এক্সপ্লোসিভ তার সাথে। বলিস কি? আমার আক্কেল গুরুম হয়ে গিয়েছিল, ডুব মারলাম। 3 দিন ডুব দিয়ে থাকার পর গেলাম জিগাতলা, কন্টাক্ট পয়েন্ট। সেখানেও ভৌ ভৌ, কেউ নেই। এখন ব্যাপারটা কোন পর্যায়ে আছে বলছি, তার আগে বাথরুমে যাওয়া দরকার। কিডনি ফেটে যাওয়ার মতো অবস্থা, হেভি প্রেশার। আলম ইতস্তত করে বলল, এখানে বাথরুমের একটু অসুবিধা আছে, বাইরে চলে যা, রাস্তার পাশে কোথাও বসে বল। সাদেক বেরিয়ে গেল। বাড়িতে এসে সে খানিকটা ধাঁধায় পড়ে গেছে। 1.5 ঘন্টা একা একাই বসেছিল। এর মধ্যে ঘোমটাদাও এক মহিলা এসে বললেন, আলম বাইরে গেছে, এসে পড়বে, তুমি বসো। এরকম শীতল কণ্ঠ সাদেক এর আগে শোনেনি, যেন একজন মরা মানুষ কথা বলছে।
প্রায় আধ ঘন্টা পর 22-23 বছর বয়সী চকলেট রঙা শাড়ি পরা একটা মেয়ে এসে ঢুকল এবং সরু চোখে তাকিয়ে রইল। এরকম রূপবতী মেয়েদের সাধারণত সিনেমার পত্রিকার কাভারে দেখা যায়। বাড়িতে তাদের দেখতে পাওয়ার কথা নেই। সাদেক ঘাবড়ে গিয়ে বলল, কিছু বলবেন আমাকে? মেয়েটি তার মার মতো শীতল গলায় বলল, আপনি কি দুপুরে এখানে খাবেন? কি অদ্ভুত কথা! অচেনা অজানা একটা মানুষকে কেউ এভাবে বলে নাকি? সাদেক অবশ্য নিজেকে চট করে সামলে নিয়ে বলল, জি, খাবো। দুপুরে কি রান্না হচ্ছে? মেয়েটি এ কথার কোনো জবাব দেয়নি, ভিতরে চলে গেছে। তারপর খটাং খটাং শব্দ। সেলাই মেশিন চলতে শুরু করেছে। মেয়েটি চায়ের কাপ নিয়ে এসেছে কিছুক্ষণ পর। কাপ নামিয়ে বলেছে, চিনি লাগবে কিনা বলুন। না, লাগবে না। চুমুক দিয়ে বলুন। চুমুক না দিয়ে কিভাবে বললেন? সাদেক চুমুক দিয়েছে। তার বাথরুমে যাওয়া ছিল। কিন্তু এরকম রূপবতী একটা মেয়েকে নিশ্চয় বলা যায় না, আমি একটু ইয়েতে যাব। সাদেক বসে বসে 43 পৃষ্ঠা পর্যন্ত প্রথম কদম ফুল বইটি পড়ে ফেলল। বইটি থাকায় রক্ষা, নয়তো সময় কাটানো মুশকিল হতো। ফেরার সময় বইটার সঙ্গে নিতে হবে। কোনো কাজ আধাআধি করে রাখা ঠিক না। মরে গেলে একটা আফসোস থাকবে। সাদেক অল্প কথায় কিছু বলতে পারে না, কিংবা বলার চেষ্টাও করে না। রহমানের খোঁজ পাওয়া গেছে, সে ভালোই আছে। এই খবরটা বের করতে আলমের 1 ঘন্টা লাগলো, তাও পুরোপুরি বের করা গেল না। কেন রহমান যেখানে ওঠার কথা সেখানে ওঠেনি সেটা জানা গেল না। জিনিসপত্র সব এসেছে? এসেছে কিছু কিছু। কিছু কিছু মানে কি? কিছু কিছু মানে হচ্ছে কিছু কিছু। আলম বিরক্ত হয়ে বলল, যা বলার পরিষ্কার করে বল। অর্ধেক কথা পেটে রেখে দিচ্ছিস কেন? কি কি জিনিসপত্র এসেছে? যা যা দরকার সবই এসেছে, শুধু এলএমজি আসেনি। আসেনি কেন? আমাকে বলছিস কেন? আর এরকম ধমক দিয়ে কথা বলছিস কেন? জিনিসপত্র আনার দায়িত্ব আমার ছিল না। এক্সপ্লোসিভ আনার কথা ছিল, নিয়ে এসেছি। কোথায় সেগুলি? জায়গা মতোই আছে। প্রোগ্রামটা কি? সাদেক সিগারেট ধরাতে ধরাতে বলল, সেটা তুই ঠিক কর। তুই হচ্ছিস লিডার। তুই যা বলবি তাই। সবার সঙ্গে কথা বলা দরকার। কারুর সঙ্গেই কথা বলার দরকার নেই। ফাইনাল প্রোগ্রামটা শুধু ওদের জানাবো, সেভাবে কাজ করা হবে। প্রথম দানেই ছক্কা ফেলতে হবে। ছক্কা ফেলতে হবে মানে? সাদেক বিরক্ত হয়ে বলল, তুই কি বাংলাও ভুলে গেছিস? ছক্কা পাঞ্জাও তোর কাছে এক্সপ্লেইন করতে হবে? প্রথম দানের ছক্কা মানে হলো প্রথম অপারেশন হবে ক্লাস 1, 100% সাকসেস। বুঝতে পারছিস? আলম চুপ করে রইল। সাদেক সিগারেটে লম্বা টান দিয়ে বলল, তুই কেমন অন্যরকম হয়ে গেছিস। কিরকম? কেমন সুখী সুখী চেহারা হয়ে গেছে। মনে হচ্ছে তুই এবারই জামাই। সাদেক গলা ফাটিয়ে হাসতে লাগল। অস্বস্তিকর অবস্থা। আলম বিরক্ত মুখে বলল, এত হাসছিস কেন? হাসির কি হয়েছে? তুই কেমন পুতুপুতু হয়ে গেছিস তাই দেখে হাসি আসছে। মোনালিসার প্রেমে পড়ে গেছিস নাকি? চুপ কর। ভাবভঙ্গি তো সেরকমই, মজনু মজনু ভাব। অবশ্য যে জিনিস দেখলাম প্রেমে পড়াই উচিত। সাদেককে আটকানো মুশকিল, যা মনে আসবে তাই বলবে। আলম চিন্তায় পড়ে গেল। সে গম্ভীর গলায় বলল, আজে বাজে কথা বন্ধ কর, কাজের কথা বল। মোটামুটি একটা প্ল্যান দাঁড় করানো যা। আমরা বেরোবো কখন? কার্ফুর আগে আগেই বের হওয়া ভালো। রাস্তাঘাটে লোক চলাচল সে সময়টাতে বেশি থাকে। গাড়ি টাড়ি চলে। সময়টা ধর 3 থেকে 4। কথাবার্তার এক পর্যায়ে এসে বিনতে এসে বলল, আপনারে খাইতে ডাকে, আহেন। খাবার টেবিল বারান্দায়। খাবার দেওয়া হয়েছে দুজনকেই। এবারের কেউ বসেনি। সুরমা দাঁড়িয়ে রইলেন। ঠান্ডা গলায় বললেন, নিজেরা নিয়ে খাও।
সাদেক সঙ্গে সঙ্গে বলল, কোনো অসুবিধা নেই খালাম্মা, আপনার থাকতে হবে না। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো লজ্জা নেই। লজ্জা না থাকাই ভালো। আমার কোনো কিছুতেই লজ্জা নেই। আলমের সঙ্গে আমার বনে না এই জন্যই। কয়েকটা শুকনো মরিচ ভেজে আনতে বলুন তো খালাম্মা, ঝাল কম হয়েছে। সুরমা নিজেই গেলে। সাদেক মাথা ঘুরিয়ে চারদিক দেখতে লাগল। মৃদু স্বরে বলল, বেশি পরিষ্কার। ভাগ্যিস এ বাড়িতে আমি উঠিনি। আমার এখানে ওঠার কথা ছিল। বাড়ির মালিক কি করেন? জানি না কি করেন। বলিস কি, ভদ্রলোক কি করে এখনো জানিস না? না। মেয়েটির নাম কি? না, তাও জানিস না। ওর নাম রাত্রি। রাত্রি? বাহ, চমৎকার তো। জ্যোৎস্না রাত্রি নিশ্চয়ই। হা হা হা। আস্তে হাস। সুমা কাচের প্লেটে ভাজা শুকনো মরিচ নিয়ে ঢুকতেই সাদেক বলল, রাত্রি খাবে না? হোস্টদের তরফ থেকে কারুর বসা উচিত। সুরমা শান্ত স্বরে বলল, তোমরা খাও, ওরা পরে খাবে। পরে খাবে কেন? ডাকুন, গল্প করতে করতে খাই। সুরমা অনেকক্ষণ সাদেকের দিকে তাকিয়ে সত্যি সত্যি রাত্রিকে ডাকলেন এবং রাত্রি একটি কথা না বলে খেতে বসল। সাদেক হাত নেড়ে নেড়ে একটা হাসির গল্প করল। ছোটবেলায় দই মন করে এক হাবলা চুন খেয়ে তার কি দশা হয়েছিল, 10 দিন মুখ বন্ধ করতে পারেনি, হা করে থাকতে হতো। সেই থেকে তার নাম হয়ে গেল ভেটকি মাছ। ভেটকি মাছ মুখ বন্ধ করে না, হা করে থাকে। গল্প শুনে কেউ হাসল না। সাদেক একাই বারান্দা কাঁপিয়ে হাসতে লাগল। ফার্স্ট ক্লাস রান্না হয়েছে খালাম্মা, খাওয়ার পর আমি পান খাবো। পান ঘরে আছে, না থাকলে বিনতিকে পাঠিয়ে দিন, নিয়ে আসবে। সুরমা বিনতিকে পান আনতে পাঠালে। সাদেক রাত্রির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? রাত্রি কিছু বলল না। আপনি ইউনিভার্সিটিতে পড়েন নিশ্চয়ই? চেহারা দেখেই মনে হচ্ছে। ইউনিভার্সিটিতে পড়া মেয়েগুলো গম্ভীর হয় খুব। আমি ইউনিভার্সিটিতে পড়ি। কোন সাবজেক্ট? কেমিস্ট্রি। সর্বনাশ! মেয়েরা এত কঠিন কঠিন সাবজেক্ট কেন পড়ে বুঝতে পারি না। মেয়েরা করবে বাংলা। রাত্রি উঠে বলল। আলম একটা মজার ব্যাপার লক্ষ্য করল। রাত্রি মেয়েটি বিরক্ত হয়নি। সাদেকের কথাবার্তার ধরনে যে কেউ বিরক্ত হতো, হওয়াটাও স্বাভাবিক, কিন্তু এই মেয়েটি হয়নি। হাত ধুয়ে এসে সে আবার চেয়ারে বসল এবং চামচে করে ভাত তুলে দিল সাদেকের প্লেটে। তুলে দেওয়ার ভঙ্গিটা সহজ ও স্বাভাবিক। সাদেক দুপুর 3টা পর্যন্ত থাকল। মৃদু গলায় প্ল্যান নিয়ে কথা বলল। প্রথম দিনের অপারেশনের জায়গাগুলি ঠিক করল। রেকি করবার কি ব্যবস্থা করা যায় সে নিয়ে কথা বলল। অপারেশন চালাতে হবে অচেনা গাড়ি দিয়ে। সেই গাড়ির জোগাড় কিভাবে করা যায় সেই নিয়েও কথা হলো। আগামীকাল ভোরে আবার বসতে হবে, এ বাড়িতে নয়, পাক মোটরস এর কাছের একটা বাড়িতে। সেখানে রহমানও থাকবে। প্রোগ্রাম ফাইনাল করা হবে সেখানেই। সাদেক যাবার আগে সুরমাকে পাশুয়ে সালাম করল। সুরমা হকচকিয়ে গেলেন। দোয়া করবেন খালাম্মা। হ্যাঁ, নিশ্চয়ই দোয়া করবে। রাত্রিকে ডাকুন, ওর কাছে থেকে বিদায় নিয়ে যাই। রাত্রি এলো। খুব সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে সাদেক বলল, রাত্রি চলি, আবার দেখা হবে। যেন এ বাড়ির সঙ্গে তার দীর্ঘদিনের জানাশোনা, রোজই আসছে যাচ্ছে। রাত্রি হেসে ফেলে বলল, হ্যাঁ, নিশ্চয়ই দেখা হবে, ভালো থাকবে। সাদেক ঘর থেকে বেরোবা মাত্র রাত্রি বলল, আপনার বন্ধুর সঙ্গে আপনার কোনো মিল নেই। আপনারা দুজন সম্পূর্ণ দুরকম। ও কি আপনার খুব ভালো বন্ধু? হ্যাঁ, ভালো বন্ধু। ও কিন্তু একটা অসম্ভব ভালো ছেলে। তা জানি। কিভাবে জানেন? কিছু কিছু জিনিস টের পাওয়া যায়। আপনার হয়তো ধারণা হয়েছে আমি ওনার উপর বিরক্ত হয়েছি। এটা ঠিক না। আমি বিরক্ত হইনি। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি, পর্ব 2।
গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে